এই রুলসগুলো শুধুমাত্র এইচএসসি, এইচএসসি বা আইএলটিএস অথবা ইংলিশ নিয়ে যদি আপনি কোনো ডিগ্রি নিতে চান সেখানের মধ্যে সীমাবদ্ধ নয়। এগুলো কিন্তু আপনার ব্যাংক নিয়োগ, তারপরে বিসিএস বলেন, টিচার্স নিয়োগ বলেন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস বলেন, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট বলেন, সব জায়গায় এগুলো আপনার কাজে লাগবে। তো যাদের একটু অনেকগুলো রুলস শিখতে অসুবিধা হয় সেজন্য আমি কয়েকটা রুলস মাত্র এর মধ্যে সবগুলো নিয়ে আসার চেষ্টা করলাম। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে দেখুন, আপনার ইংরেজি অনেকটুকুই ক্লিয়ার হয়ে যাবে আজকে। ওকে, সো আমরা স্টার্ট করি। হ্যাঁ, ফার্স্ট রুলস বলা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটিং, বি, বিং। এরপরে V3 হয়। V3 মানে আমরা সবাই জানি, V3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ওয়ার্ড। ওকে, তো এখানে আপাত দৃষ্টিতে আপনার কাছে 6টা 8টা ওয়ার্ড মনে হলেও এখানে কিন্তু মূল ওয়ার্ড হলো 3টা। একটা হলো হ্যাভ, আরেকটা হলো গেট, আরেকটা হলো বি। তো আপনি যদি হ্যাভকে চিন্তা করেন, হ্যাভ মিনস হচ্ছে হ্যাভের অন্যান্য ফরম্যাটগুলো সহ, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, তারপর গেট মিনস হলো গেটের অন্যান্য ফরম্যাটগুলো সহ, গেট, গট, গেটিং, তারপরে বি এবং বিং। ওকে, তাহলে আপাত দৃষ্টিতে আপনার 8টা মনে হলো, এখানে কয়টা? 3টা শুধুমাত্র। তাহলে এগুলো যদি থাকে কোনো বাক্যে তখন আমরা কি করব? ভার্বকে ফার্স্ট পার্টিসিপল করে দিব। ঠিক আছে, তাহলে যেমন একটা এক্সাম্পল হিসেবে আমি নিলাম আই হ্যাভ গট। এখানে হ্যাভও আছে আবার গটও আছে, আপনি জাস্ট পরেরটাকে চিন্তা করবেন, গট আছে, তাহলে এরপর অন্য কোনো ভার্ব বসে সেটা ফার্স্ট পার্টিসিপল হয়। এবং ক্যাচের ফার্স্ট পার্টিসিপল ওয়ার্ড হচ্ছে কট। ক্যাচ, কট, কট, অর্থাৎ কট হবে CAUGST, কট। তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে? আই হ্যাভ গট কট, অর্থাৎ আমি ধরা খেয়ে গেলাম। তারপরে 2 নম্বর রুলস আসুন, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, লেটলি, রিসেন্টলি। এখানেও কিন্তু আপনার জন্য কয়টা ওয়ার্ড আছে? 6টা ওয়ার্ড। হ্যাঁ, এগুলো মাথায় রাখতে হবে একটু। জাস্ট, জাস্ট নাও, ইয়েট, অলরেডি, লেটলি, রিসেন্টলি। আপনি যদি 2-3 বার একটু রিডিং পড়েন এবং সকালে একবার এবং পরের দিন রাতে বেলা একবার, তাহলে আপনার অটোমেটিক মনে থাকবে এগুলো, তাহলে এত কঠিন কিছু না। সো এর যে কোনোটি বাক্যে যদি থাকে, অর্থাৎ এই 6টা ওয়ার্ড থেকে যদি যে কোনো একটা ওয়ার্ড বাক্যে থাকে, তখন বাক্যটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে তৈরি করব। আমরা সবাই জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স মিন্স হলো একটা সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ হবে এবং এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ওয়ার্ড হবে। ঠিক আছে, যেমন আই গ্যাপ আছে অ্যারাইভ ইন USA জাস্ট নাও, জাস্ট নাও থাকবে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এরপরে হবে হ্যাভ এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে রাইট। আই হ্যাভ অ্যারাইভড ইন USA জাস্ট নাও, আমি এইমাত্র USA তে পৌঁছালাম। ওকে, নেক্সট 3 নম্বর রুলস, লেস্ট। লেস্ট যদি কোনো বাক্যে থাকে তাহলে পরবর্তী বাক্যটা হবে আপনার শুড বা মাইট এবং এরপরে ভার্বের বেস ফর্ম। প্রথমত আপনি শুড কিংবা মাইট যে কোনো একটা ইউজ করতে পারবেন এবং এরপরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে যেমন দেখুন, হি স্টাডিড হার্ড, সে কঠোর পড়াশোনা করেছিল। লেস্ট হি, তাহলে এখানে কি হবে? শুড ফল, শুড ফেল, সরি শুড ফেল। আপনি অথবা মাইট ফেল ইউজ করতে পারবেন। লেস থাকার কারণে এখানে হবে শুড ফেল ইন দ্য এক্সাম, তা সে এমনভাবে কঠোর পড়াশোনা করেছিল পাছে সে যেন পরীক্ষায় ফেল না করে বসে। এটা কিন্তু বাক্যটা এরকমই, অর্থাৎ নেতিবাচক বাক্য ধারণ করে। লেস দ্বারা এখানে নেতিবাচক বাক্য বা পাছে বোঝায়। হি স্টাডিড হার্ড লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম। ওকে, নেক্সট 4 নাম্বার রুলসে বলা হচ্ছে আপনাকে অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ফ্যান্সি। এদের মধ্যে কোনো একটি বাক্য যদি থাকে তাহলে সেখানে আপনার যদি বি থাকে তাহলে আপনি ওয়ার বসাবেন, আর যদি মেইন ভার্ব থাকে তখন সেটাকে আপনি ফার্স্ট পার্টিসিপল করবেন। B2 মিনস হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ওকে, তো 4টা ওয়ার্ডের মধ্যে কিন্তু ফ্যান্সিটা তেমন লাগে না। ফ্যান্সিটা হচ্ছে আমেরিকান ইংলিশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তার মধ্যে 3টাই সবচেয়ে বেশি পরিমাণে থাকে। অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, এই 3টার মধ্যে যদি থাকে তাহলে যেমন এখানে হি বিহেভস অ্যাজ ইফ, যেন হি, এখানে বি আছে তাহলে বি থাকার কারণে আপনি অয়ার বসে দিবেন। আপনি তো বলতে পারেন যে হির পরে কিন্তু অয়ার বসে না, কিন্তু এই ক্ষেত্রে বসবে অ্যাজ ইফ, অ্যাজ দো বা উইশ যদি থাকে, হির পরে বি ভার্ব থাকলে আপনি চোখ বন্ধ করে অয়ার বসে দিবেন। তাহলে হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। তারপরেরটা দেখেন, হি বিহেভস অ্যাজ ইফ, হি এখানে কিন্তু বি ভার্ব না, এখানে আছে গেট, মানে এটা একটা মেইন ভার্ব, অর্থাৎ গেট ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব যদি থাকে, বি ভার্ব ছাড়া যদি অন্য কোনো ভার্ব থাকে
সেগুলো আমরা মেইন ভার্ব হিসেবে ধরে নিব, এবং মেইন ভার্ব যদি থাকে তখন আমরা সেটাকে জাস্ট V2 করে দিব, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল করে দিব। তাহলে গেটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো গট। হি গট ম্যাড, হি বিহেভস অ্যাজ ইফ হি গট ম্যাড। ওকে, নেক্সট। তারপর আসুন এবার 5 নম্বরে। 5 নম্বরের মধ্যে 5, 6, 7 মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামে তো দেখবেনই, আপনার একাডেমিক এক্সাম বলুন, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এটা দেখবেন, আপনার একটা এখান থেকে পাওয়াই যায় সব সময়, টিচার্স নিয়ে বলে সব জায়গায়। সো 5 নম্বর রুলসটা, ইফ যুক্ত প্রথম বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরবর্তী বাক্যটা হবে ফিউচার ইনডিফিনিট। আইএন দ্বারা আমি সংক্ষেপে ব্যবহার করলাম, এটা হলো ইনডিফিনিট। ওকে, তাহলে ইফ যুক্ত প্রথম বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের বাক্যটা হলো ফিউচার ইনডিফিনিট। আমরা সবাই জানি ফিউচার ইনডিফিনিট বাক্য গঠন করা হয় সাবজেক্টের পরে উইল বা শ্যাল, হ্যাঁ, উইল বা শ্যাল, এবং এরপরে ভার্বের বেস ফর্ম হয়। তো শ্যালের ব্যবহার তেমন একটা এখন নাই, গ্রামার মধ্যে আমরা খুব কমই ইউজ করি এখন আধুনিক ইংলিশে, সেজন্য আমরা উইল ব্যবহার করব। তাহলে উইলের পরে ভার্বের বেস ফর্ম হবে। ফর এক্সাম্পল, ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা করো, এখানে কিন্তু স্টাডিটা বেস ফর্মে আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে। ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা করো, ইউ মেক আছে এ গুড রেজাল্ট, তাহলে মেকটাকে আমরা এখন কি করে লিখবো, উইল মেক হবে। যেহেতু ইফ যুক্ত প্রথম বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা হবে ফিউচার ইনডিফিনিটে উইল মেক। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল মেক এ গুড রেজাল্ট, যদি তুমি কঠোর পড়াশোনা করো তুমি একটি ভালো রেজাল্ট করবে। তারপরে ইফ যুক্ত পরবর্তী বাক্যটা যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে হবে পরবর্তী বাক্যটা ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন মিন্স সাবজেক্টের পরে কুড, উড, মাইট, তাও ভার্বের বেস ফর্ম। কুড, উড, মাইট, এরপর ভার্বের বেস ফর্ম। সাধারণত পারা অর্থ বোঝাতে কুড, সম্ভাবনা অর্থ বোঝাতে মাইট, আর যেখানে পারা কিংবা সম্ভাবনা আপনি বুঝতে পারবেন না সেখানে আপনি উড বসিয়ে দিবেন, এবং এরপরে ভার্বকে বেস ফর্ম করতে হবে। ফর এক্সাম্পল, ইফ ইউ স্টাডিড হার্ড, স্টাডিতে আছে এখানে, অন্য কোনো ভার্ব নাই, এবং ভার্বটা স্টাডিটা ফার্স্ট টেন্সে আছে, তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে। এখানে আমরা বসাবো ইউ কুড মেক এ গুড রেজাল্ট, যদি তুমি কঠোর পড়াশোনা করতে তুমি একটা ভালো ফলাফল করতে পারতে, পারা বোঝাচ্ছে, তাই কুড, কুড এবং মেকটা মেকে থেকে যাবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, তাহলে কুড মেক হবে আনসার। ওকে, নেক্সট 7 নম্বর। ইফ যুক্ত প্রথম বাক্যটা ভালো করে খেয়াল করুন, ফার্স্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে এখানে হবে পারফেক্ট কন্ডিশন। পারফেক্ট কন্ডিশন হচ্ছে জাস্ট কিছুক্ষণ আগে যা বসাইলেন সেগুলোর পরে একটা হ্যাভ আনতে হবে, আর আমরা জানি হ্যাভ থাকলে হ্যাভের পরে কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, এভাবেই মনে রাখবেন। হ্যাঁ, অর্থাৎ ফার্স্ট পারফেক্ট কন্ডিশন মিন্স হলো সাবজেক্টের পরে কুড, উড, মাইট যে কোনো একটা, এবং এরপর একটা হ্যাভ, হ্যাভের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ওয়ার্ড। তাহলে এখানে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স কীভাবে চিনি, সাবজেক্টের পরে একটা হেড থাকে এবং হেডের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকে। যেমন এখানে ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, হ্যাডও আছে স্টাডিডও আছে, তাহলে ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা করতে, ইউ, তাহলে এখানে কি হবে, কুড হ্যাভ মেক, এখানে হবে কুড, তারপর হবে হ্যাভ, এবং মেকের ফার্স্ট পার্টিসিপল ওয়ার্ড মেড। ইউ কুড হ্যাভ মেড এ গুড রেজাল্ট, কুড হ্যাভ মেড। ওকে, নেক্সট পরেরটা একটু খেয়াল করুন তো, এটা কিন্তু সবচেয়ে বেশি থাকে পরীক্ষায়, এটা তেমন থাকে না এই ধরনের বলা, এই ক্যাটাগরিটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে। হ্যাড আই বিন দেয়ার, আমি যদি সেখানে থাকতাম, আই হেল্প, এখানে ইউ আছে, তো দেখুন এখানে কিন্তু কোনো ইফ নাই, কিন্তু হেড আছে এবং হেডটা আগে আসছে, আর হেডের পরে একটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ওয়ার্ড বিন আছে, এটা কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ওয়ার্ড, এবং হেডটা কিন্তু আগে আছে। তো এখানে হেডটা যদির কাজ করে এবং অন্যদিকে ফার্স্ট পারফেক্ট টেন্সেরও অর্থ বোঝায়, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের তৃতীয় কন্ডিশন অনুযায়ী পড়ে, এটা কিন্তু ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন যদি চিন্তা করেন তাহলে এটা তৃতীয় কন্ডিশন অনুযায়ী। ওকে, তাহলে হ্যাড আই বিন দেয়ার, এটা আমরা কি ইউজ করবো, আমি যদি সেখানে থাকতাম আমি তোমাকে সাহায্য করতাম, এখানে কিন্তু পারাও বোঝাচ্ছে না এবং সম্ভাবনা বোঝাচ্ছে না, তাহলে আমরা বসাবো উড, উডের পরে হ্যাভ, এবং এরপরে ফার্স্ট পার্টিসিপল হেল্পড, তাহলে উড হ্যাভ হেল্পড ইউ, উড হ্যাভ হেল্পড ইউ। ওকে, নেক্সট 8 নম্বর রুলস। হোয়াইলের পরে যদি গ্যাপ থাকে তাহলে সরাসরি ভার্ব আইএনজি হবে, আর হোয়াইলের পরে যদি একটা সাবজেক্ট থাকে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ফার্স্ট কন্টিনিউয়াস হবে। ওকে,
প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস মিন্স হলো এম ইজ আর, তাও ভার্বের আইএনজি, আর ফার্স্ট কন্টিনিউয়াস মিন্স হলো ওয়াজ ওয়্যার এবং ভার্বের আইএনজি। এটা তো আমরা সবাই জানি টেন্সের মধ্যে আছে। তো এখানে আপনি একটু এক্সাম্পলটা খেয়াল করুন, এক্সাম্পল দেখলে বেশি মনে থাকে। হ্যাঁ, আই স হিম, আমি তাকে দেখেছিলাম। হোয়াইল, হোয়াইলের পর পরে গেট, তাহলে ভার্বটা আইএনজি হয়ে যাবে ক্রসিং, ক্রসিং দ্য রোড। আই স হিম হোয়াইল ক্রসিং দ্য রোড, জাস্ট ক্রসিং, ভার্ব আইএনজি। তারপরে এখানে আই স হিম হোয়াইল আই, অর্থাৎ হোয়াইলের পর পরে সাবজেক্ট আছে। তাহলে এখানে কি হবে, এখানে কি আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস করবেন নাকি ফার্স্ট কন্টিনিউয়াস করবেন, সেটা ডিপেন্ড করবে প্রথম বাক্যের উপর। প্রথম বাক্যটা স আছে, অর্থাৎ সি এর ফার্স্ট ফর্ম হলো স, তাহলে এটা যখন ফার্স্ট টেন্সে আছে আমরা এটাকে ফার্স্ট কন্টিনিউয়াসে করব। তাহলে ওয়াজ এর থেকে ওয়াজ আনবো, ওয়াজ ক্রসিং দ্য রোড, আই স হিম হোয়াইল আই ওয়াজ ক্রসিং দ্য রোড, এখানে হবে ওয়াজ ক্রসিং। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইউজ টু এর পরে যদি সরাসরি গ্যাপ থাকে তখন ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু ইউজ টু এর আগে যদি বি ভার্ব বা গেট ভার্ব, বি ভার্ব তো আমরা সবাই চিনি, এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাঁ, অথবা গেট ভার্ব, গেট ভার্ব মানে শুধু গেট নয়, গেট গট গেটিং এগুলো যদি থাকে এবং এরপরে যদি ইউজ টু থাকে তখন কিন্তু আমরা সরাসরি ভার্বকে আইএনজি যুক্ত করব। ওকে, ফর এক্সাম্পল আই ইউজ টু, এখানে কিন্তু ইউজ টুর আগে অন্য কোনো ওয়ার্ড নাই বা বি ভার্ব বা গেট ভার্ব কিন্তু নাই, তাই আমরা সরাসরি এটাকে প্লে বেস ফর্মে রেখে দিব। প্লে ক্রিকেট, আই ইউজ টু প্লে ক্রিকেট, এটা অতীতকে নির্দেশ করে। আমি ক্রিকেট খেলতাম, ইউজ টু মিনস হলো অভ্যস্ত থাকা, আমি ক্রিকেট খেলতাম বা ক্রিকেট খেলা অভ্যস্ত ছিলাম। তারপরে আই এম ইউজ টু, এখানে ইউজ টুর আগে একটা ভি ভার্ব আছে যার কারণে এটা প্লেয়িং হবে, প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত আছি। ওকে, তাহলে এখানে প্লেয়িং হবে আনসার। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীটাতে আমরা যাই, আর কয়েকটা আছে মাত্র। দেখুন 10 নম্বর এক্সাম্পল হিসেবে বা রুলস হিসেবে আমি রাখলাম, একই বাক্যে একটি ভার্বের পর আরেকটি ভার্ব বসলে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ পরবর্তী ভার্বটার সাথে আইএনজি হবে। যেমন আই ওয়েন্ট, এটা হলো গো এর ফার্স্ট ফর্ম ওয়েন্ট, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, তাহলে এখানে আরেকটি ভার্ব, তাই আইএনজি হয়ে যাবে। মিটিং হিম, আমি তার সাথে দেখা করার জন্যই সেখানে গিয়েছিলাম। তারপরে এটা খুব ইজি ছিল। পরে 11 নম্বর, এটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রিপোজিশন। আমরা সবাই প্রিপোজিশনকে চিনি, ইন, অন, ফর, টু, এগুলো সবগুলো হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়, কিন্তু টু থাকলে একটু থামতে হবে। টুটা যদি ফ্রেজ না হয় তাহলে ভার্বের বেস ফর্ম, কিন্তু টুটা যদি ফ্রেজেবল ওয়ার্ড হয় তখন কিন্তু ভার্বের আইএনজি হবে। আমি কি বুঝাতে পারলাম? প্রিপোজিশনের পরে সরাসরি ভার্ব আইএনজি, কিন্তু টু থাকলে আমরা একটু থামবো। টুও কিন্তু একটা প্রিপোজিশন, হ্যাঁ, অন্যান্য প্রিপোজিশন মতো, কিন্তু টু দেখলে আমরা একটু থেমে চেক করব যে টুটা কি কোনো ফ্রেজেবল ওয়ার্ড কিনা। টুটা যদি কোনো ফ্রেজ হয় তখন ভার্ব আইএনজি করব, আর টুটা যদি নর্মাল ওয়ার্ড হয় বা ফ্রেজ না হয় তখন আমরা ভার্বটাকে বেস ফর্মে রেখে দিব। ওকে, ফর এক্সাম্পল আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, এটা গো এর ফার্স্ট ফর্ম। হ্যাঁ, আই ওয়েন্ট দেয়ার, ফর, ফর একটা প্রিপোজিশন, তাই ভার্বটা আইএনজি হয়ে যাবে, মিটিং হিম। তারপরে দেখুন আই ওয়েন্ট দেয়ার টু, এখানে টু আছে, টুটার মধ্যে কিন্তু কোনো ফ্রেজ নাই, তাহলে এখানে মিটটা মিটে থেকে যাবে। কিন্তু এখানে আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু, এখানে টু আছে কিন্তু টুটাই হলো একটা ফ্রেজ, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্য, এটা একটা ফ্রেজ, এটা আপনি জেনে থাকবেন আশা করি। আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু, টুটা যেটা একটা ফ্রেজ, তাই এখানে ভার্বটা অন্যান্য প্রিপোজিশনগুলোর মতো আইএনজি যুক্ত হতে পারবে। ওকে, সো এখন যাচ্ছি আমরা 12 নম্বরে, মেক, লেট, হেল্প, তিনটা ভার্ব। এই তিনটা ভার্বকে আমরা বলে থাকি পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব মিনস হলো যে ভার্ব বাক্যের নিজে অর্থ প্রকাশ না করে অন্যের মাধ্যমে অর্থ প্রকাশ করিয়ে থাকে বা অন্যের মাধ্যমে কাজটা আদায় করিয়ে থাকে, অন্য ভার্বের মাধ্যমে আদায় করিয়ে থাকে, সেটাকে বলে থাকি আমরা পজিটিভ ভার্ব। ওকে, তো পজিটিভ ভার্ব যদি থাকে তাহলে আপনি ভার্বটাকে বেস ফর্মে রেখে দিবেন। যেমন আই মেক হিম ডু, বেস ফর্মে থেকে যাবে যেহেতু এখানে মেক আছে, তিনটার মধ্যে একটা, তাহলে আই মেক হিম ডু ইট, অর্থাৎ আমি তাকে দিয়ে এটি করিয়ে নিলাম। ঠিক আছে, তারপর আসুন নেক্সট, বাক্যের শুরুতে ভার্ব বসলে সেটা আইএনজি যুক্ত হবে বাক্যের শুরুতে। যেমন এখানে একটা গ্যাপ আছে, গ্যাপের মধ্যে আছে আপনার টিচ ইজ এ নোবেল প্রফেশন, তাহলে আপনি বসাবেন এখানে আইএনজি যুক্ত করে টিচিং, টিচিং ইজ এ নোবেল প্রফেশন, শিক্ষকতা হলো একটি মহান পেশা। তারপরে 14 নম্বর, অ্যাগো, ইয়েস্টারডে, লেটার, লাস্ট, এগুলো থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। যেমন এখানে আই, এখানে গ্যাপ আছে, গো আছে, দেয়ার, লাস্ট নাইট, লাস্ট নাইটটা হলো ফার্স্ট টেন্সকে নির্দেশ করে। হ্যাঁ, লাস্টের শেষে একটা নাইটও আছে, যাই হোক এটা কোনো সমস্যা না, জাস্ট লাস্টটাই আছে। তাহলে লাস্ট
নাইট এটা যেহেতু অতীতকালকে নির্দেশ করে, তাই আমরা এখানে গোকে ফার্স্ট ফর্ম করব। গোকে ফার্স্ট ফর্ম করলে আমরা ইতিমধ্যে জেনেছি ওয়েন্ট হবে। ওকে, ওয়েন্ট, গো এর ফার্স্ট ফর্ম ওয়েন্ট। আই ওয়েন্ট দেয়ার লাস্ট নাইট। তারপরটা দেখুন, ওয়ান্স দেয়ার, এখানে কিন্তু আমি কোনো রুলস লিখি নাই, জাস্ট আপনি ফোকাস দিবেন দেয়ারের উপরে। হ্যাঁ, তাহলে দেয়ার, দেয়ার যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে থাকে কিন্তু দেয়ারকে অনুসরণ করে কোনো ভার্ব বসে না, এটা মাথায় রাখতে হবে। দেয়ারকে অনুসরণ করে কোনো ভার্ব বসে না, বরং ভার্বটা অনুসরণ করবে দেয়ারের পরে, অর্থাৎ গ্যাপের পরে যে নাউনটা থাকে সেটাকে নির্দেশ করে ভার্ব নির্ধারণ করতে হয়। যেমন এখানে দেয়ার গ্যাপ, এখানে ভিভার্ব আছে, ভিভার্ব মানে হচ্ছে এম ইস আর, ওয়াস ওয়ার, এটা আমরা জানি। তো এখানে ওয়াজ থাকার কারণে আমরা এম ইস আরকে বসানোর কোনো সুযোগ নেই, জাস্ট ওয়াস ওয়ার অর্থাৎ ফার্স্ট ফর্ম থেকে। তাহলে এ কিং যেহেতু সিঙ্গুলার ওয়ার্ড, তাই এখানে ওয়াস হবে, ওয়ার হবে না। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং। ওকে, তারপর দেয়ার, এখানে ভিভার্ব আছে মেনি রিজনস, এটা হলো প্লুরাল ওয়ার্ড। মেনি রিজনসটা প্লুরাল ওয়ার্ড। ওয়াই স্টুডেন্টস ফেল ইন ইংলিশ, কেন ছাত্রছাত্রীরা ইংরেজিতে ফেল করে, এটা প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করা, তাই আমরা এম ইস আর থেকে এখানে বসাবো। মেনি রিজনসটা বহুবচন, তাই আর বসাবো। দেয়ার আর মেনি রিজন ওয়াই স্টুডেন্টস ফেল ইন ইংলিশ। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, দেয়ার আর মেনি রিজনস ওয়াই স্টুডেন্টস ফেল ইন ইংলিশ। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ওয়ান্ট এবং লাইক, এগুলো যদি থাকে কোনো বাক্যে তাহলে ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ মিনস হলো টু এবং এরপরে ভার্বের বেস ফর্ম। ফর এক্সাম্পল আই ওয়ান্ট, তাহলে এখানে ডু আছে, এটা কি হবে টু ডু, আই ওয়ান্ট টু ডু ইট, আমি এটি করতে চাই। তারপরে 17 নম্বরে দেখেন ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এই দুইটার মধ্যে কোনো একটি যদি বাক্য থাকে তাহলে পরবর্তী বাক্যটা হয় ভার্বের ফার্স্ট ফর্ম করে দিবেন, নয়তোবা আপনি যদি শুড বসান তাহলে ভার্বের বেস ফর্ম হয়। ফর এক্সাম্পল ইট ইজ টাইম উই, এখানে আছে স্টাডি হার্ড, তাহলে স্টাডিকে যদি আপনি ইট ইজ টাইম উই স্টাডিড ইউজ করতে পারবেন, উই স্টাডিড হার্ড, শুধু স্টাডি। আর যদি আপনি স্টাডিড না বসান অর্থাৎ ভার্বকে যদি ফার্স্ট ফর্ম না করতে চান তাহলে আপনি শুড স্টাডি ইউজ করতে পারবেন। অর্থাৎ শুড বসালে ভার্বটা বেস ফর্মে থাকবে, আর শুড না বসালে ভার্বটাকে ফার্স্ট ফর্ম করে দিবেন। ইট ইজ টাইম উই স্টাডিড হার্ড অথবা ইট ইজ টাইম উই শুড স্টাডি হার্ড। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, পরেরগুলো একটু খেয়াল করুন, আর তিনটাই আছে। সিন্স থাকলে ন্যারেশনের নিয়ম ফলো করতে হবে। ন্যারেশনের নিয়মটা কি? যদি প্রথম বাক্যটা প্রেজেন্ট টেন্স হয় পরবর্তী বাক্যটা হবে ফার্স্ট ফর্ম, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। যেমন ইট ইজ লং টাইম সিন্স উই, যেহেতু এটা ইজ আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্সকে ফলো করে, তাহলে এটা আমরা ফার্স্ট ফর্ম করে দিব। মিটের ফার্স্ট ফর্ম কি? মিটের ফার্স্ট ফর্ম হলো ম্যাট, এমইটি। তাহলে ইট ইজ লং টাইম সিন্স উই ম্যাট হিম, তার সাথে দেখা করেছিলাম, অনেকদিন হয়ে গিয়েছে। তারপরটা দেখুন, খুবই ইম্পর্টেন্ট এটা, অ্যাজ ওয়েল এজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানি বাই, ইন এডিশন টু, এগুলো দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত থাকলে, ফোকাস দিন, দুটি সাবজেক্ট যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। ওকে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ণয় করতে হবে। ফর এক্সাম্পল এখানে অ্যাজ ওয়েল এজ আছে, অ্যাজ ওয়েল এজ অর্থ কিন্তু এবং, হ্যাঁ, অ্যাজ ওয়েল এজ অর্থ হলো এবং, এটা একটা ফ্রেজ। তাহলে হি অ্যাজ ওয়েল এজ আই, এখানে আছে গো টু ট্রাভেল। তাহলে খেয়াল করুন, আমি এটাকে চিন্তা করব যে আমি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব, অর্থাৎ সে এবং আমি মার্কেটে যাচ্ছি। তাহলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী আমি এটাকে এম ইজ আর থেকে বসানোর চেষ্টা করব। ওকে, তাহলে খেয়াল করুন এখানে আপনার মতে কি হয়, আই এর পরে কিন্তু এম হয়, তাহলে এম গোয়িং টু মার্কেট হওয়ার কথা, কিন্তু এখানে এম হবে না, কারণ অ্যাজ ওয়েল এজ দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে এটা হির পরে হবে ইজ গোয়িং টু মার্কেট, হি অ্যাজ ওয়েল এজ আই ইজ গোয়িং টু মার্কেট। ওকে, নেক্সট 20 নম্বর, এন্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়। যেমন এখানে এন্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হয়েছে, তাহলে দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্ব কিন্তু প্লুরাল হবে, কিন্তু আপনাকে আবার ফোকাস দিতে হবে, সাবজেক্ট দুটি যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করো তখন কিন্তু সিঙ্গুলার হয়। যেমন এখানে একটু খেয়াল করুন, এখানে এন্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত, দুটির আগে দি আছে, দ্য হেডমাস্টার দ্য প্রিন্সিপাল, তার মানে যিনি হেডমাস্টার তিনি প্রিন্সিপাল নয়, দুজন ব্যক্তি ভিন্ন ভিন্ন, কিন্তু এখানে এন্ড দ্বারা দ্য হেডমাস্টার অ্যান্ড প্রিন্সিপাল, অর্থাৎ অ্যান্ডের আগে আপনার প্রথম সাবজেক্টে দি আছে, দ্বিতীয় সাবজেক্টে কিন্তু কোনো আর্টিকেল নেই।
তাই এখানে যিনি হেডমাস্টার তিনি প্রিন্সিপাল একই ব্যক্তি, তাই এখানে হবে ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, আর এখানে হবে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল আর, যেহেতু এখানে অ্যান্ড দ্বারা সাবজেক্ট দুইজন ব্যক্তি ভিন্ন ভিন্ন, আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।